হাই ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা এসএসসি এমটিএস পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তোমাদের জন্যই আমি 2023-এর এসএসসি এমটিএস পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। আজকে আমি করাচ্ছি 36 নম্বর ক্লাস। এটি 18 মে থার্ড শিফটে এসেছিল। তোমরা জানো এসএসসি যে কোনো পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে প্রচুর প্রশ্ন রিপিট করে, যেটা কিছুদিন আগে এসএসসি সিএসএল পরীক্ষা হলো, সেখানেও কিন্তু প্রচুর প্রশ্ন রিপিটেড হয়েছে। তো তোমাদের সুবিধার্থেই আমি এই 2023-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করছি প্রশ্নগুলো। এমজিএনআরইজিএ স্কিমের অধীনে গ্রামীণ অদক্ষ শ্রমিকদের কত দিনের নিশ্চিত মজুরি বা কর্মসংস্থান প্রদান করে? এমজিএনআরইজিএ, যার সম্পূর্ণ নাম মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট এটি সংসদে 23শে আগস্ট 2005 সালে পাশ হয়েছিল এবং 2 ফেব্রুয়ারি 2006 সাল থেকে কিন্তু কার্যকর হয়েছিল। তো এই স্কিমের অধীনে একজন শ্রমিক বছরে 100 দিনের কর্মসংস্থান পাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে একটি সনদ অর্জন করেছিলেন? তো 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সনদ অর্জন করেছিলেন প্রথম রানী এলিজাবেথের কাছ থেকে। রানী প্রথম এলিজাবেথের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সনদ অর্জন করেন। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে সনদ অর্জন করে তখন ভারতের মোগল শাসক ছিলেন আকবর। 1600 সালে কে ছিলেন? আকবর। তো আকবরের অনেক সময় প্রশ্ন আছে কার শাসনকালে, ভারতে কার শাসনকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সনদ অর্জন করে? তো সঠিক উত্তর হবে আকবর। তো 1600 সালে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল এবং রানী এলিজাবেথের কাছ থেকে সনদ অর্জন করে। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন গঠিত হয় বা প্রতিষ্ঠিত হয় তখন ভারতের মোগল শাসক ছিলেন আকবর। রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কতজন সদস্যদের নিয়ে রাজ্যসভা গঠিত হয়? দেখো, রাজ্যসভার সর্বোচ্চ আসন কত? 250 জন। তার মধ্যে কিন্তু 12 জন সদস্যকে কিন্তু রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন, আর বাকি সব কি নির্বাচিত সদস্য। বর্তমানে 245 জন কিন্তু সদস্য রয়েছে রাজ্যসভায়, যার মধ্যে 12 জন মনোনীত। রাজ্যসভার সদস্যদের মেয়াদ হবে 6 বছর এবং রাজ্যসভায় একটি স্থায়ী কক্ষ, এই কক্ষ কিন্তু ভাঙা যায় না। আর রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল 6 বছর। তো কতজনকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারে? তো সঠিক উত্তর 12 জনকে মনোনীত করতে পারেন। উদ্ভিদ কোষের একটি বড় কেন্দ্রীয় ড্যাশ থাকে, যা প্রাণী কোষে অনেকগুলো ছোট ড্যাশ থাকে। তো উদ্ভিদ কোষের একটি বড় কেন্দ্রীয় শূন্যস্থান থাকে এবং যা প্রাণী কোষে অনেকগুলো ছোট্ট শূন্যস্থান থাকে। তো সঠিক উত্তর হবে শূন্যস্থান। তো উদ্ভিদ কোষে যেটা বড় শূন্যস্থান, প্রাণী কোষে তা ছোট শূন্যস্থান। ঠিক আছে, উদ্ভিদ কোষে বড় শূন্যস্থান, প্রাণী কোষে সেটা ছোট শূন্যস্থান। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মূলধন প্রাপ্তির উদাহরণ? তো মূলধন কিভাবে সংগ্রহ করা হয়? মূলধন সংগ্রহ করা হয় লোন নিলে, কারো কাছ থেকে ধার নিলে কিন্তু মূলধন সংগ্রহ করা যায়। এবং ঋণ পুনরুদ্ধার, কাউকে ঋণ দেওয়া হলে সেই ঋণটা যদি তুলে নেওয়া হয় সেখান থেকেও কিন্তু মূলধন প্রাপ্তি হয়। তো সঠিক উত্তর ধার এবং ঋণ পুনরুদ্ধার। ধার লোন নিলে কিন্তু মূলধন প্রাপ্তি হয় এবং কাউকে লোন দেওয়া থাকলে সেটা যদি নিয়ে আসা হয় বা পুনরুদ্ধার করা হয় সেখান থেকে কিন্তু মূলধন প্রাপ্তি হয়। তো ধার এবং ঋণ পুনরুদ্ধার এই দুটোই কিন্তু কি মূলধন প্রাপ্তির উদাহরণ।
কোন কত্থক নৃত্যশিল্পীকে পদ্মশ্রী এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়েছে? তো সঠিক উত্তর সিতারা দেবী। সিতারা দেবী একজন কত্থক নৃত্যশিল্পী, যিনি 1969 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং 1973 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। কত্থক নৃত্যটি ভারতের উত্তরপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য। ঠিক আছে, চলো নেক্সট। প্লেয়িং ইট মাই ওয়ে এটি কার আত্মজীবনী? তো প্লেয়িং ইট মাই ওয়ে এটি শচীন টেন্ডুলকারের আত্মজীবনী। শচীন টেন্ডুলকার, যিনি 2014 সালে ভারতরত্ন পুরস্কারে সম্মানে ভূষিত হয়েছেন। 2014 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন 2014 সালে। পরবর্তী প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটির জনসংখ্যা ঘনত্ব সর্বনিম্ন? ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? তো সঠিক উত্তর অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 19 জন, যেখানে ভারতের জনঘনত্ব 382 জন। তো ভারতে প্রতি বর্গ কিলোমিটারে 382 জন লোক বসবাস করে। আর জনঘনত্ব সবচেয়ে বেশি কোন রাজ্যে? সঠিক উত্তর বিহারে। বিহারের জনঘনত্ব কিন্তু সবচেয়ে বেশি। ঠিক আছে, চলো নেক্সট। ভারতে 2023 সালের মধ্যে কোন দেশকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ পরিণত হতে চলেছে? জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে। তো 2023 সালে ভারতের জনসংখ্যা চীনকে ছাড়িয়ে যাবে। এবং দেখো জাতিসংঘের সমীক্ষায় দেখো রিপোর্ট এসছে 2060 সালের মধ্যে ভারতে কিন্তু জনসংখ্যা বিস্ফোরণ হতে পারে। তো সর্বোচ্চ ভারতের জনসংখ্যা 2060 সালে 170 কোটির কাছাকাছি কিন্তু চলে যাবে। ঠিক আছে, তো সম্প্রতি কিন্তু এই জাতিসংঘের তরফ থেকে এই 2060 সালে বলেছে 2060 সালের মধ্যে ভারতের জনসংখ্যা 170 কোটি ছাড়িয়ে যাবে। তো ভারতের জনসংখ্যা বিস্ফোরণ হতে পারে 2060 সালের মধ্যে। তারপরে হবে আস্তে আস্তে অনেকটা কমতে শুরু করবে। চলো নেক্সট। দল বা দলগুলির একটি অস্থায়ী জোটকে কি বলা হয়? দেখো, এটা বিভিন্ন ভোটের সময় দেখা যায় অনেকগুলো দল একসঙ্গে সংঘবদ্ধ হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল অনেক সময় কী করে, এক বা একাধিক রাজনৈতিক দল মিলেমিশে একটা অস্থায়ী জোট তৈরি করে, একেই বলা হয় জোট বলা হয়। ঠিক আছে, যে ইউপিএ সরকার দেখুন অনেকগুলো, যেমন ইউপিএ সরকার ছিল অনেকগুলো দলের সমষ্টি, এনডিএ সরকার অনেকগুলো জোট বা দলের সমষ্টি নিয়ে তৈরি, একে কি বলা হয়? জোট বলা হয়। নিচের কোন ভারতীয় গায়ক গ্র্যামি পুরস্কার জিতেছেন? তো নিম্নলিখিত ব্যক্তির মধ্যে এ আর রহমান তিনি গ্র্যামি পুরস্কার জিতেছেন। গ্র্যামি পুরস্কার দেওয়া হয় সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের। এ আর রহমান 2008 সালে তিনি গ্র্যামি পুরস্কার পেয়েছেন। এ আর রহমানকে মোজার্ট অফ মাদ্রাজ বলা হয়। ঠিক আছে, মোজার্ট অফ মাদ্রাজ বলা হয় এ আর রহমানকে। অ্যানি বেসান্ট 1898 সালে কোথায় কেন্দ্রীয় হিন্দু কলেজের ভিত্তি স্থাপন করেন যেখানে হিন্দু ধর্ম এবং পাশ্চাত্য বৈজ্ঞানিক বিষয় উভয় পড়ানো হয়? তো এটি বেনারসে অ্যানি বেসান্ট বেনারসে 1898 সালে কেন্দ্রীয় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, অ্যানি বেসান্ট, যিনি জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন, তিনি 1917 সালে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হয়েছেন। ঠিক আছে, তো তোমাদের কাছে প্রশ্ন থাকবে 1917 সালে কংগ্রেসের কোন অধিবেশনে অ্যানি বেসান্ট সভাপতিত্ব করেছিলেন? পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 356 থেকে অনুচ্ছেদ 356 এবং 360 এর উপর ভিত্তি করে, তো 356 এবং 360 কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে? তো এখানে কিন্তু
বিধান বা জরুরি অবস্থার কথা বলা রয়েছে। ভারতীয় সংবিধানে 352, 356 এবং 360-এ কিন্তু জরুরি অবস্থার কথা বলা রয়েছে। 360-এ কী বলা রয়েছে? অর্থনীতি জরুরি অবস্থা। শচীন টেন্ডুলকার কোন সালে ভারতরত্ন পুরস্কার পান? ভারতরত্ন, যেটি ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, 1954 সাল থেকে এই ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়। তো প্রাক্তন ক্রিকেটার শচীন টেন্ডুলকার, যিনি 2014 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। সুলতান মোহাম্মদ ঘুরি কত সালে তৃতীয় পৃথ্বীরাজকে পরাজিত করেন? তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে, ঠিক আছে, তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন। তো সঠিক উত্তর হবে 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন। আর তরাইনের প্রথম যুদ্ধে 1191 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি কিন্তু পরাজিত হয়েছিলেন। আর তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 সালে, এখানে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিলেন। একটি দাবা বোর্ডে কতটি সাদা বর্গক্ষেত্র রয়েছে? তো দেখো, দাবা বোর্ডে কিন্তু মোট 64টি বর্গাকৃতিক ঘর থাকে, তার মধ্যে 32টি সাদা এবং 32টি কালো। এখানে বলেছে সাদা, তো সঠিক উত্তর হবে 32টি। তো টোটাল খোপ থাকে 64টি, যার মধ্যে 32টি কালো, 32টি সাদা। তো তোমাদের এসে সাদা বোর্ড কয়টি? তো সঠিক উত্তর হচ্ছে 32টি বর্গক্ষেত্র থাকে। কোন ভিটামিন জলে দ্রব্য? তো সঠিক উত্তর সি, ভিটামিন সি জলে দ্রব্য। আর এডিইকে, তো এডিইকে এই ভিটামিনগুলো কিন্তু কি ফ্যাটে দ্রবীভূত। এডিইকে হচ্ছে ফ্যাটে দ্রবীভূত। আর বিসিপি, ঠিক আছে, এইগুলো কিন্তু জলে দ্রবণীয় ভিটামিন। পৃথিবীর উপরিভাগে শিলা ভেঙে যাওয়াকে কি বলা হয়? তো পৃথিবীর উপরিভাগে শিলা ভেঙে যাওয়াকে বলা হয় আবহাওয়া। এলিফ্যান্টা গুহা কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর এলিফ্যান্টা গুহা মন্দির মহারাষ্ট্রে অবস্থিত। এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে কিন্তু অবস্থিত। কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তো কুচিপুড়ি কিন্তু সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য কুচিপুড়ি। তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য নাম হচ্ছে ভারতনাট্যম। কেরালার কথাকলি এবং মোহিনীনাট্যম কেরালা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। আর কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের, ভারতনাট্যম তামিলনাড়ু। হিমালয় পর্বতমালা কোন দুটি প্লেটের সংঘর্ষের ফলে তৈরি হয়েছে? তো হিমালয় পর্বতমালা এটি কিন্তু ভারতীয় প্লেট এবং ইউরোপিয়ান প্লেটের সংঘর্ষের ফলে গঠিত হয়েছে। বর্তমানে যে হিমালয় পর্বতমালা, সেখানে আগে ছিল কি তেটিস নামে একটি মহাসাগর, তেটিস। একটি বস্তুর গতির মৌলিক একক কি? দাও, একটি বস্তুর মৌলিক একক হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটার প্রতি সেকেন্ড বা মিটার পার সেকেন্ড হচ্ছে একটি বস্তুর মৌলিক একক, গতির মৌলিক একক। কিচেরি হলো একটি ফসল কাটার উৎসব এবং এতে আচার স্নান জড়িত। এতে কি আছে? স্নান জড়িত, যা প্রধানত কোন রাজ্যের উৎসব? তো এটি কিন্তু উত্তরপ্রদেশের উৎসব। তো কিচের একটি ফসল কাটার উৎসব, এটা প্রধানত উত্তরপ্রদেশের একটি উৎসব। নিচের কোন সেচ পদ্ধতিতে সরাসরি শিকড়ের কাছে ফোঁটা ফোঁটা জল পড়ে? তো এটি কিন্তু ড্রিপ সিস্টেম এমন একটি সিস্টেম যেখানে যে পদ্ধতিতে জল সরাসরি শিকড়ের কাছে ফোঁটা ফোঁটা করে পড়বে, টপ টপ করে পড়বে। 1540 সালে কনৌজের যুদ্ধে নিম্নলিখিতর মধ্যে কে পরাজিত হন? তো
তো 1540 সালে যে কনৌজের যুদ্ধ হয়েছিল হুমায়ুন এবং শেরশাহের মধ্যে, কার মধ্যে? হুমায়ুন এবং শেরশাহের মধ্যে, এখানে কিন্তু হুমায়ুন পরাজিত হয়েছিলেন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।